আচ্ছা, কল্পনা করা যাক এমন দুজন মানুষের কথা যাদের হাতে আধুনিক বিশ্ব আর বলতে পারেন ভবিষ্যতের রিমোট কন্ট্রোলটা রয়েছে। হ্যাঁ, খুবই আকর্ষণীয় একটা বিষয়। মানে একজন মাত্র কয়েকদিন আগে $44 বিলিয়ন খরচ করে গোটা বিশ্বের ডিজিটাল টাউন স্কোয়ার কিনে নিয়েছেন। তার উদ্দেশ্য হলো মুক্তমতের নিয়মকানুন নতুন করে লেখা আর মানে পুরো বৈশ্বিক আখ্যানটা নিয়ন্ত্রণ করা। রাইট। আর অন্যজনের গল্পটা কিন্তু একদম ভিন্ন। একদম। অন্যজন হয়তো মাত্র কয়েক মিলিয়ন ডলার খরচ করেছেন। কেন? 1000 অন্ধ মানুষের চোখের অপারেশন করানোর জন্য, আর এমন একটা ভিডিও বানিয়েছেন যা সুপার বোলের চেয়েও বেশি মানুষ দেখবে। হ্যাঁ, অবিশ্বাস্য একটা ব্যাপার। প্রথমজন হলেন ইলন মাস্ক আর দ্বিতীয়জন হলেন মিস্টার বিস্ট বা জেমি। তো ঠিক আছে, চলুন বিষয়টা একটু খতিয়ে দেখি। আজকের এই গভীর বিশ্লেষণে আমরা বোঝার চেষ্টা করব এই সম্পূর্ণ ভিন্ন দুটি জগতের শীর্ষস্থানীয় ব্যক্তির ক্ষমতা আসলে কি রকম, এবং তাদের কাজের পেছনের মূল চালিকা শক্তিগুলো কি কি সেটাও আমরা খুঁজব। হ্যাঁ, মানে যারা শুনছেন তাদের উদ্দেশ্যে বলি, এটি কেবল দুজনের ব্যাংক অ্যাকাউন্টের তুলনা নয়, এটি মূলত মানুষের মনোযোগ নিয়ন্ত্রণ আর ভবিষ্যৎ নির্মাণের দুটি সম্পূর্ণ আলাদা মডেলের একটা বিশ্লেষণ। এই তুলনাটা সত্যি এক অভাবনীয় বুদ্ধিভিত্তিক জায়গা তৈরি করে। কারণ বাইরে থেকে দেখলে হয়তো মনে হতে পারে যে আমরা একজন মিলেনিয়ার টেক টাইকুন আর একজন ইউটিউবারের মধ্যে তুলনা করছি। ঠিক মনে হতে পারে এর তো কোনো মানেই হয় না। কিন্তু বিষয়টিকে যদি আমরা প্রভাব বিস্তারের কৌশল আর কাঠামোগত দিক থেকে বিশ্লেষণ করি, তাহলে দেখা যাবে তারা উভয়ই আসলে নতুন যুগের ক্ষমতার সমান্তরাল দুটি চূড়ায় বসে আছেন। রাইট। আজকের বিশ্বে প্রভাব বিস্তারের উপায় কতটা ভিন্ন হতে পারে, এই দুজনই তার সবচেয়ে বড় প্রমাণ। ঠিক। আর এই ক্ষমতার ভিত্তিটা কোথায় তা খুঁজতে গিয়েই আমি তাদের উপার্জনের মডেলে সেই পৌঁছে গেছি। মানে ইলন মাস্কের সম্পদের ধরনটা তো আমরা মোটামুটি সবাই বুঝতে পারি। হ্যাঁ, সেটা বেশ দৃশ্যমান। তার নেটওয়ার্থ বিলিয়ন বিলিয়ন ডলার, যা মূলত আটকে আছে বড় বড় ফ্যাক্টরি, স্পেস এক্সের বিশাল সব রকেট, টেসলার বৈদ্যুতিক গাড়ি আর ওই এক্স বা টুইটারের মতো প্ল্যাটফর্মে। অর্থাৎ তার সম্পদ তৈরি হচ্ছে একটা ভৌত কাঠামো বা ফিজিক্যাল অ্যাসেটের উপর ভিত্তি করে। হ্যাঁ, একদম। কিন্তু মিস্টার বিস্টের মডেলটা, ওটা আমার কাছে একটা আস্ত অবিরাম যন্ত্র বা ওই পারপেচুয়াল মোশন মেশিনের মতো মনে হয়। আচ্ছা, পারপেচুয়াল মোশন মেশিন? হ্যাঁ, মানে টাকা আসছে আর সেই টাকা দিয়ে তিনি মানুষের মনোযোগ কিনছেন, সেই মনোযোগ থেকে আবার টাকা আসছে যা তিনি পুনরায় ভিডিওতে ঢালছেন। এটা তো একটা অনন্ত চক্র। পারপেচুয়াল মোশনের ধারণাটা শুনতে আকর্ষণীয় হলেও এখানে হয়তো একটা ভুল ধারণা তৈরি হতে পারে। কেমন? মানে এটা শুধু টাকা ঢালার কোনো স্বয়ংক্রিয় চক্র নয়। মিস্টার বিস্টের এই মডেলটা মূলত ডেটা আর মানব মনস্তত্ত্ব হ্যাক করার একটা নিখুঁত মেকানিজম। ও আচ্ছা, সাইকোলজিক্যাল হ্যাক। ঠিক। জিমি খুব ভালোভাবে বুঝতে পেরেছেন যে এই বর্তমান ডিজিটাল যুগে সবচেয়ে মূল্যবান সম্পদ কোনটা। সেটা হলো অ্যাটেনশন বা মনোযোগ। মানুষের মনোযোগ ধরে রাখাটাই এখন সবচেয়ে কঠিন কাজ। একদম। তিনি যখন একটা ভিডিওতে মিলিয়ন ডলার খরচ করেন, তখন তিনি কেবল টাকা উড়াচ্ছেন না, তিনি আসলে ইউটিউবের অ্যালগরিদমকে সন্তুষ্ট করার জন্য অ্যাভারেজ ভিউ ডিউরেশন আর ক্লিক থ্রু রেট কিনছেন। আচ্ছা, মানে পুরোটাই ক্যালকুলেটেড ইনভেস্টমেন্ট। অবশ্যই। ভিডিওর প্রথম সেকেন্ড থেকে শেষ সেকেন্ড পর্যন্ত একজন দর্শককে কিভাবে আটকে রাখতে হবে তার পেছনে নিউরোসায়েন্স তিনি পুরোপুরি ডিকোড করে ফেলেছেন। তার মানে মাস্ক যেখানে লিথিয়াম খনি, সাপ্লাই চেইন বা রকেটের হার্ডওয়্যার নিয়ন্ত্রণ করছেন, বিস্ট সেখানে মানুষের মস্তিষ্কের ডোপামিন রিলিজের সাইকেল নিয়ন্ত্রণ করছেন। চমৎকার একটা জায়গা ধরেছেন। হ্যাঁ, মাস্ক ভৌত জগৎ বা ফিজিক্যাল ওয়ার্ল্ডের নিয়মগুলোকে নতুন করে সাজাতে চাইছেন। রাইট। তার বিনিয়োগগুলো এমন জায়গায় যেগুলোর বাহ্যিক অস্তিত্ব আছে, যেমন পরিবহন ব্যবস্থাকে জীবাশ্ম জ্বালানি মুক্ত করা অথবা মহাকাশে মানুষের যাতায়াতের রুট তৈরি করা। হ্যাঁ, তার প্রতিটি কোম্পানির পেছনে তো পদার্থবিজ্ঞান আর ইঞ্জিনিয়ারিং এর জটিল সব সমাধান লুকিয়ে আছে। ঠিক। অন্যদিকে বিস্টের সাম্রাজ্য দাঁড়িয়ে আছে সম্পূর্ণ মনস্তাত্ত্বিক বাস্তবতার উপর। তার বিনিয়োগ মূলত মানুষের বিনোদনে। দারুণ একটা বৈপরীত্য। মানে একজন লড়ছেন মাধ্যাকর্ষণ আর সাপ্লাই চেইনের সাথে, আর অন্যজন লড়ছেন মানুষের স্ক্রল করার প্রবণতা বা মনোযোগ হারানোর সাথে। হ্যাঁ, আর এই যে মনোযোগ নিয়ন্ত্রণের মেকানিজম, এখান থেকেই কিন্তু একটা বড় প্রশ্ন আছে। আসলে এই দুজনের ক্ষমতা সমাজকে কিভাবে প্রভাবিত করছে? এটা একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। মানে সাবস্ক্রাইবার সংখ্যার দিক থেকে বিশ্ব রেকর্ড গড়া মিস্টার বিস্ট এখন কোটি কোটি তরুণ প্রজন্মের কাছে এক বিশাল আইকন। অন্যদিকে ইলন মাস্কের প্রভাব মূলত বৈশ্বিক অর্থনীতি, রাজনীতি আর প্রযুক্তি জগতে। হ্যাঁ, তাতে একটা মাত্র টুইটে ক্রিপ্টোকারেন্সির বাজার এক নিমিষে বদলে যায়। ঠিক। তো যারা শুনছেন তাদের অনেকের মনেই হয়তো এই প্রশ্নটা আসতে পারে যে কার ক্ষমতা আসলে বেশি শক্তিশালী? বিশ্বের সবচেয়ে বড় সাপ্লাই চেইন আর স্টক মার্কেট নাড়িয়ে দেওয়ার ক্ষমতা, নাকি কোটি কোটি তরুণ ভক্তের নিঃশর্ত ভালোবাসা যারা জিমির যেকোনো উদ্যোগে ঝাঁপিয়ে পড়তে প্রস্তুত? এখানে আসলে বেশি শক্তিশালী বলাটা একটু কঠিন, কারণ আমরা সম্পূর্ণ ভিন্ন দুটি মাত্রার ক্ষমতার কথা বলছি। আচ্ছা, মাত্রা দুটো একটু বুঝিয়ে বলবেন। এলন মাস্কের ক্ষমতা হলো মূলত সিস্টেমিক বা কাঠামোগত। মানে তিনি এমন একটা অবস্থানে আছেন যেখান থেকে তিনি পুরো অর্থনৈতিক ব্যবস্থা, প্রযুক্তির বাজার আর বৈশ্বিক কাঠামোর উপর সরাসরি প্রভাব ফেলতে পারেন। হ্যাঁ, যেমন টেসলার কথা বলা যায়। একদম। টেসলার মাধ্যমে তিনি পুরো অটোমোবাইল শিল্পকেই তো বৈদ্যুতিক গাড়ির দিকে যেতে বাধ্য করেছেন। রাইট, পুরো ইন্ডাস্ট্রিকে একটা ধাক্কা দিয়েছেন। নিয়ে কাজ করেন। তখন বিশ্বের নীতি নির্ধারকদের বাধ্য হয়ে তার সাথে টেবিলে বসতে হয়। তার ক্ষমতা ওপর থেকে নিচে নেমে আসে। এটা একটা টপ ডাউন অ্যাপ্রোচ। মানে তিনি কাঠামো বদলাচ্ছেন আর বাকি বিশ্ব সেই কাঠামোর সাথে খাপ খাইয়ে নিচ্ছে। তিনি খেলার নিয়মগুলোই বদলে দিচ্ছেন। ঠিক তাই। কিন্তু মিস্টার বিস্টের ব্যাপারটা তাহলে কি? তিনি তো আর কোনো দেশের অর্থনীতি বা স্টক মার্কেট নিয়ন্ত্রণ করছেন না। তিনি অর্থনীতি নিয়ন্ত্রণ করছেন না ঠিকই, কিন্তু তিনি কালচারাল বা সাংস্কৃতিক ক্ষমতার এক বিশাল অধিকারী। কালচারাল পাওয়ার। হ্যাঁ, তার ক্ষমতা আসে একেবারে সাধারণ মানুষের আবেগ আর ভালোবাসার জায়গা থেকে। এটি হলো বটম আপ অ্যাপ্রোচ।
এর সবচেয়ে বড় উদাহরণ হতে পারে তার ওই ফিস্টেবলস চকলেট ব্র্যান্ড। ও হ্যাঁ, ওই চকলেটের ব্যাপারটা তো রীতিমতো পাগলামি ছিল। আরে টেলিভিশন বিজ্ঞাপন দিতে হয়, বিশাল ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের উপর নির্ভর করতে হয়। হ্যাঁ, মাসের পর মাস মার্কেটিং করতে হয়। কিন্তু জিমি কি করলেন? তিনি শুধু একটা ভিডিও বানালেন আর পরের দিন দেখা গেল ওয়ালমার্টের মতো সুপারস্টোরগুলোর শেলফ পুরোপুরি খালি। ঠিক, তার ভক্তরা নিজেরাই গিয়ে সব চকলেট কিনে নিয়েছে। কোনো প্রথাগত সিস্টেম ছাড়াই কর্পোরেট ডিস্ট্রিবিউশনকে পাশ কাটিয়ে তিনি এই বিশাল বাজার দখল করলেন। অসাধারণ। এই যে লক্ষ লক্ষ মানুষকে একযোগে কোনো একটা নির্দিষ্ট কাজ করতে উদ্বুদ্ধ করার ক্ষমতা, এটা কিন্তু এক অভাবনীয় সাংস্কৃতিক শক্তি। হ্যাঁ, বুঝতে পারছি। কিন্তু এখানে আবার একটা খটকা লাগছে। এই যে আপনি সাংস্কৃতিক শক্তির কথা বললেন, এটা কি অত্যন্ত ভঙ্গুর নয়? ভঙ্গুর বলতে কি বোঝাচ্ছেন? মানে ইলন মাস্কের তৈরি করা রকেট বা ইন্টারনেট স্যাটেলাইটের তো একটা ভৌত অস্তিত্ব আছে। এগুলো চাইলেই রাতারাতি উধাও হয়ে যাবে না। কিন্তু মিস্টার বিস্টার ক্ষমতা পুরোটাই দাঁড়িয়ে আছে ইউটিউবের একটা অ্যালগোরিদম আর কোটি কোটি অচেনা মানুষের পরিবর্তনশীল মুডের ওপর। পয়েন্টটা খুবই স্ট্রং। কাল যদি মানুষ তার ভিডিও দেখতে বোরিং বোধ করে, তাহলে তো এই বিশাল সাম্রাজ্য এক নিমেষেই ধসে পড়বে, তাই না? হ্যাঁ, এই ভঙ্গুরতার বিষয়টা খুবই যৌক্তিক। ডিজিটাল ক্ষমতার সবচেয়ে বড় দুর্বলতাই হলো এটা, প্রতিনিয়ত পরিবর্তনশীল। আজ যেটা ট্রেন্ড, কাল সেটা অতীত। ঠিক। কিন্তু বিস্ট এই ঝুঁকিটা কমানোর জন্যই তার মনোযোগের অর্থনীতিকে ফিজিক্যাল প্রোডাক্ট বা বাস্তব পণ্যে রূপান্তর করছেন। ফিস্টেবলস চকলেটের মতো। এক্স্যাক্টলি। সেটা কিন্তু তার ডিজিটাল ক্ষমতাকে বাস্তব জগতে নোংর করারই একটা চেষ্টা। তবে হ্যাঁ, এটা অস্বীকার করার উপায় নেই যে মাস্কের তৈরি করা কাঠামোগত ক্ষমতার স্থায়িত্ব কালচারাল ক্ষমতার চেয়ে অনেক বেশি। তো এই দুই ধরনের ক্ষমতা কিভাবে মানুষের জীবনে সরাসরি প্রয়োগ হচ্ছে তা দেখতে গেলে আমাদের তাদের দানশীলতা বা ফিলান্থেরাপির মডেলগুলোর দিকে তাকাতে হবে। অবশ্যই। কারণ আমাদের হাতে থাকা উৎস উপকরণগুলো বলছে দানশীলতার ক্ষেত্রেও এই দুজনের দুটি সম্পূর্ণ বিপরীত দর্শন রয়েছে। মিস্টার বিস্টের মডেলটিকে বলা হচ্ছে ভাইরাল ফিলান্থ্রপি। হ্যাঁ, ভাইরাল ফিলান্থ্রপি। তিনি সরাসরি মানুষের চোখের অপারেশন করিয়ে তাদের দৃষ্টিশক্তি ফিরিয়ে দিচ্ছেন, হাজার হাজার মানুষের হাতে নগদ টাকা তুলে দিচ্ছেন, অথবা ধরুন আফ্রিকায় কুয়া খুঁড়ে পানযোগ্য জলের ব্যবস্থা করছেন। তার কাজের ফলাফল একদম চোখের সামনে দৃশ্যমান। হ্যাঁ, দৃশ্যমান। কিন্তু এখানে আমার একটা জোরালো আপত্তি আছে। আচ্ছা, আপত্তিটা কিরকম? মানে এই পুরো ব্যবস্থাটা কি একটু ডিস্টোপিয়ান মনে হয় না? একজন ইউটিউবারের ভিডিওর ভিউ আর রেভিনিউ এর উপর নির্ভর করছে 1000 মানুষ তাদের চোখের আলো ফিরে পাবে কি পাবে না। দৃষ্টিকোণটা বেশ চিন্তায় ফেলার মতো। রাষ্ট্রের বা প্রাতিষ্ঠানিক স্বাস্থ্যসেবার যে কাজ করার কথা ছিল, সেটা একটা অ্যালগরিদম ঠিক করছে। এটা মানুষের হৃদয়ে খুব দ্রুত জায়গা করে নেয় ঠিকই, কারণ এখানে তাৎক্ষণিক আবেগের ব্যাপার আছে। কিন্তু মাস্কের মতো বড় গবেষণায় বিনিয়োগ কি দীর্ঘমেয়াদে মানবতার অস্তিত্ব টিকিয়ে রাখতে বেশি কার্যকরী নয়? এই ডিস্টোপিয়ান দৃষ্টিকোণটা সত্যি খুব গুরুত্বপূর্ণ, আর এটা নিয়ে কিন্তু প্রচুর বিতর্ক রয়েছে। হ্যাঁ, মাস্ক তো আর রাস্তায় দাঁড়িয়ে টাকা বিলোচ্ছেন না। তিনি বিলিয়ন বিলিয়ন ডলার ঢালছেন মহাকাশ গবেষণায়, নিউরালিঙ্কের মতো ব্রেন কম্পিউটার ইন্টারফেসে, অথবা কৃত্রিম বুদ্ধিমত্তা নিরাপত্তা নিশ্চিতে। ঠিক। তবে আমরা যদি নৈতিকতার বিতর্কের চেয়ে তাদের কাজের অন্তর্নিহিত যুক্তির দিকে তাকাই, তবে দেখি দুজনের দানের ধরন তাদের চূড়ান্ত লক্ষ্যের সাথে একদম নিখুঁতভাবে মিলে যায়। কিভাবে? মিস্টার বিস্ট অপটিমাইজ করছেন মাইক্রো লেভেল বা ব্যক্তি পর্যায়ের প্রভাবের জন্য। প্রাতিষ্ঠানিক ব্যবস্থাগুলো অত্যন্ত ধীর আর আমলাতান্ত্রিক। একটা লোক দেখতে পাচ্ছে না, তাকে সাহায্য করলে সে কাল থেকেই দেখতে পাবে। বিস্ট এই তাৎক্ষণিক, দৃশ্যমান আর আবেগপূর্ণ ফলাফলকেই কাজে লাগান। আর দর্শকরাও এটার সাথে সাথে রিলেট করতে পারে। একদম। ভাইরাল ফিলান্থ্রপি সফল হওয়ার মূল কারণই হলো এটা দর্শকদের এক ধরনের মানসিক তৃপ্তি দেয়। দর্শকরা যখন ভিডিওটা দেখছেন, তারা অনুভব করছেন যে এই ভালো কাজে তারাও একটা অংশ। ও, তার মানে জিমি আসলে মানুষের সহানুভূতি বা এমপ্যাথিকে একটা স্কেলেবল অ্যালগোরিদমে রূপান্তর করেছেন। মানুষের আবেগ বিক্রি করে তিনি সমাজসেবার ফান্ড তৈরি করছেন। হ্যাঁ, ঠিক এভাবেই বলা যায়। অন্যদিকে মাস্ক ভাবছেন ম্যাক্রো লেভেল বা মানব প্রজাতির সার্বিক ভবিষ্যতের কথা। রাইট। তার দৃষ্টিভঙ্গি হলো, যদি পৃথিবী কোনো কারণে বসবাসের অযোগ্য হয়ে যায়, হোক তা জলবায়ু পরিবর্তনের কারণে বা কোনো গ্রহাণুর আঘাতে, তবে মানব প্রজাতির অস্তিত্ব রক্ষার্থে আমাদের একটা ব্যাকআপ প্ল্যান থাকতে হবে। একটা মাল্টি প্ল্যানেটারি প্রজাতি হওয়ার স্বপ্ন। ঠিক। তার দানশীলতা এমন সব প্রযুক্তিতে যা মানব জাতিকে টিকিয়ে রাখবে। তার কাজগুলো দৃশ্যমান হতে হয়তো কয়েক দশক, এমনকি শতাব্দীও লেগে যেতে পারে। যে কারণে সাধারণ মানুষের পক্ষে তার কাজের আবেগের সাথে তাৎক্ষণিকভাবে যুক্ত হওয়া অত্যন্ত কঠিন। একদম। একজন বর্তমানের বেদনা দূর করে তাকে সহনশীল করতে চাইছেন, আর অন্যজন নিশ্চিত করতে চাইছেন যেন মানব জাতির একটা ভবিষ্যৎ অন্তত থাকে। এটা সত্যি দারুণ একটা বিশ্লেষণ। মানে একজন বর্তমানের উপর ফোকাস করছেন, অন্যজন ভবিষ্যতের উপর। একজন মানুষের প্রাত্যহিক কষ্ট লাঘব করছেন, অন্যজন মানুষের অস্তিত্ব বিলুপ্ত হওয়ার ঝুঁকি কমাচ্ছেন। হ্যাঁ, এই দুজনের কাজের ক্ষেত্র, দর্শন আর পদ্ধতি এতটাই ভিন্ন যে বাইরে থেকে দেখলে মনে হতে পারে তাদের মধ্যে হয়তো একটা আদর্শিক সংঘাত বা চরম প্রতিযোগিতা থাকা উচিত। রাইট। সাধারণ হিসেবে তো তেমনই হওয়ার কথা। কিন্তু আমাদের তথ্যসূত্র ঘাটতে গিয়ে সবচেয়ে চমকপ্রদ যে ব্যাপারটা সামনে এলো, তা হলো কাজের ধরনে এত বৈপরীত্য থাকা সত্ত্বেও বাস্তবে তাদের সম্পর্ক বেশ ভালো। বলতে গেলে এটা একটা অদ্ভুত মিত্রতা। হ্যাঁ, এই বিষয়টা প্রথম দেখায় একটু অবিশ্বাস্যই মনে হতে পারে। এত ভিন্ন দুটি জগতের শীর্ষ ক্ষমতাধর ব্যক্তি হওয়ার পর তাদের মধ্যে কোনো ইগো বা সংঘাত নেই। আমি দেখছিলাম মিস্টার বিস্ট অনেকবারই প্রকাশ্যে ইলন মাস্কের প্রশংসা করেছেন। তিনি মাস্কের বিভিন্ন উদ্যোগে তাকে সমর্থন জানিয়েছেন। আর মাস্কও কিন্তু পিছিয়ে নেই। না, একদমই না। তিনিও বিস্টের কাজের প্রশংসা করেছেন। এর মধ্যে সবচেয়ে মজাদার ঘটনাটি ঘটেছিল সোশ্যাল মিডিয়ায়। হ্যাঁ, ওই মালিকানা দিয়ে দেওয়ার বিষয়টা। হ্যাঁ, মাস্ক একবার এক পোস্টে রসিকতা করে বলেছিলেন যে
তিনি যদি কখনো কোনো রহস্যময় পরিস্থিতিতে মারা যান তবে এক্স বা তৎকালীন টুইটারের মালিকানা যেন মিস্টার বিস্টকে দিয়ে দেওয়া হয়। এটা বেশ শোরগোল ফেলেছিল তখন। অনেকেই এটাকে নিছক একটা ইন্টারনেট জোক হিসেবে নিয়েছেন, কিন্তু আমার মনে হয় এর ভেতর একটা গভীর তাৎপর্য লুকিয়ে আছে। অবশ্যই আছে। মাস্ক তো কোনো কথাই একেবারে উদ্দেশ্যহীনভাবে বলেন না। ঠিক। এই রসিকতার মধ্য দিয়ে আসলে মাস্ক স্বীকার করে নিচ্ছেন যে ডিজিটাল মাধ্যম আর মানুষের মনোযোগ ধরে রাখার যে বিশাল মেকানিজম, সেখানে মিস্টার বিস্টের দক্ষতা প্রশ্নাতীত। হ্যাঁ, এক্সের মতো একটা প্ল্যাটফর্ম চালানোর জন্য কেবল সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং জানলেই তো হয় না। একদমই না, সেখানে কালচারাল পালস বা মানুষের সাংস্কৃতিক মানসিকতা বুঝতে হয়। মাস্ক জানেন যে অ্যালগোরিদম কিভাবে কাজ করে আর কিভাবে একটা বিশাল ডিজিটাল কমিউনিটিকে এনগেজড রাখতে হয়। তাতে বিস্ট একজন মাস্টারমাইন্ড। অর্থাৎ তারা একে অপরের শক্তির জায়গাগুলো খুব ভালোভাবে বোঝেন। মাস্ক জানেন যে তিনি হার্ডওয়্যার, ফিজিক্স আর সিস্টেমের রাজা, আর বিস্ট হলেন কন্টেন্ট, মনোযোগ আর ডিজিটাল কালচারের রাজা। হ্যাঁ, তারা দুজনেই এটা পরিষ্কারভাবে বুঝতে পারেন যে তাদের সাম্রাজ্যের সীমানা একে অপরের সাথে সাংঘর্ষিক নয়, বরং পরিপূরক। পরিপূরক কিভাবে? ধরুন, বিস্টের কন্টেন্ট সারা বিশ্বের মানুষের কাছে পৌঁছানোর জন্য মাস্কের স্যাটেলাইট ইন্টারনেট বা স্টারলিংকের মতো কাঠামোগত প্রযুক্তি প্রয়োজন হতে পারে। রাইট। আবার মাস্কের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মকে প্রাসঙ্গিক রাখতে বিস্টের মতো ক্রিয়েটরদের মনোযোগ আকর্ষণের ক্ষমতা প্রয়োজন। অসাধারণ পয়েন্ট। যখন এমন দুজন মানুষ নিজেদের ক্ষমতার জায়গা সীমাবদ্ধতা সম্পর্কে সম্পূর্ণ আত্মবিশ্বাসী হন, তখন সেখানে কোনো সস্তা প্রতিযোগিতা থাকে না। থাকে শুধুই পারস্পরিক শ্রদ্ধা আর একে অপরের কাজের প্রতি এক ধরনের নীরব সমর্থন। ঠিক। আর এটা প্রমাণ করে যে পৃথিবীতে প্রভাবশালী হওয়ার জন্য সবাইকে একই নিয়মে খেলতে হয় না। একদমই তাই। তো আমরা যদি আজকের এই পুরো আলোচনার দিকে ফিরে তাকাই, তাহলে আমরা দুজন অসাধারণ এবং সম্পূর্ণ ভিন্ন মাত্রার মানুষের গল্প দেখতে পাই। একজন যিনি তার দূরদৃষ্টি, কাঠামোগত ক্ষমতা আর বিলিয়ন ডলারের ভৌত অবকাঠামোর মাধ্যমে মানুষকে পৃথিবীর গণ্ডি ছাড়িয়ে মঙ্গলে নিয়ে যাওয়ার স্বপ্ন দেখছেন। হ্যাঁ, তিনি মানুষের জন্য একটা ব্যাকআপ প্ল্যান তৈরি করছেন। ঠিক। আর অন্যজন ডিজিটাল বিশ্বের এক জাদুকর, যিনি মানুষের মনস্তত্ত্ব আর ডিজিটাল অ্যালগোরিদম ডিকোড করে পুরো বিশ্বের মনোযোগ এক বিন্দুতে কেন্দ্রীভূত করেছেন। তিনি এই পৃথিবীতেই, এই মুহূর্তেই মানুষের জীবনকে কিছুটা সহজ করার চেষ্টা করছেন আর বিনোদনের মোড়কে সমাজসেবার এক নতুন মডেল দাঁড় করিয়েছেন। এবং এই দুটি মডেল আমাদের দেখায় যে পৃথিবীকে পরিবর্তন করার বা সমাজে গভীর প্রভাব ফেলার কোনো একটিমাত্র নির্দিষ্ট পথ নেই। না, প্রভাব বিস্তারের পথটা হতে পারে ল্যাবরেটরির কোনো জটিল গবেষণার ভেতর দিয়ে, অথবা হতে পারে ইউটিউবের একটা সাধারণ কিন্তু নিখুঁতভাবে নির্মিত ভিডিওর মাধ্যমে। দুটি পথই শেষ পর্যন্ত মানুষের অভিজ্ঞতারই দুটি ভিন্ন দিককে স্পর্শ করছে। অসাধারণ একটা উপসংহার। আচ্ছা, এই গভীর বিশ্লেষণটি শেষ করার আগে যারা এতক্ষণ ধরে শুনছেন, তাদের ভাবনার জন্য সম্পূর্ণ নতুন আর উদ্দীপনামূলক একটা প্রশ্ন রেখে যেতে চাই। হ্যাঁ, অবশ্যই। আজকের এই আলোচনার উপর ভিত্তি করে আসুন একটু সুদূর ভবিষ্যতের দিকে তাকাই। আগামী 100 বা 200 বছর পর মানব ইতিহাস আসলে কাকে বেশি মনে লাগবে? দারুণ একটা প্রশ্ন। সেই ব্যক্তিকে যিনি আমাদের অন্য গ্রহে পৌঁছানোর জন্য রকেটের প্রযুক্তি তৈরি করেছিলেন এবং মানুষের বাসযোগ্য সীমানাকে প্রসারিত করে মহাকাশ জয়ের নতুন অধ্যায় রচনা করেছিলেন? নাকি সেই ব্যক্তিকে যিনি এই ডিজিটাল যুগে মানুষের মনোযোগ ধরে রাখার বিজ্ঞান আবিষ্কার করেছিলেন? হ্যাঁ, আর বিনোদনের মাধ্যমে বিশ্বব্যাপী সম্পূর্ণ এক নতুন ধরনের দাতব্য সমাজ ব্যবস্থা গড়ে তুলেছিলেন। আমাদের ভবিষ্যৎ কি আসলে মহাকাশের ওই অসীম শূন্যতায় লেখা হবে, নাকি আমাদের হাতের মুঠোয় থাকা স্ক্রিনের ভেতরের এই ডিজিটাল সাম্রাজ্যে? এর উত্তর হয়তো এখনই দেওয়া সম্ভব নয়। ঠিক, এটা সময়ই বলে দেবে। তবে বিষয়টা নিয়ে চিন্তা করাটা সত্যিই রোমাঞ্চকর। এই ভাবনার রেশ ধরেই আজ আমরা বিদায় নিচ্ছি আমাদের এই গভীর বিশ্লেষণ থেকে। সবাই ভালো থাকবেন।